কথাতেই আছে প্রেম ভালোবাসা নাকি অন্ধ হয়। আর এই অনলাইনের প্রেমের যুগে তো প্রেম ভালোবাসা একেবারেই বোধ বুদ্ধি যুক্তিহীনভাবে অন্ধ। তার উপর ভালোবাসার ব্যক্তিটি একেবারেই অযোগ্য জেনেও শুধুমাত্র জেদের বশে তাকে পাওয়ার চেষ্টার যে কী মারাত্মক পরিণতি হতে পারে, সেই গল্পই বলবো আজকের আড্ডা ব্লগারের আসরে। তাহলে আজকের আড্ডাটা শুরু করা যাক। নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে আড্ডা ব্লগারের নতুন একটা পর্ব শুরু করছি। গুরুবচন সিং নামক একজন ব্যক্তি তার ছোট এবং সুখী পরিবার নিয়ে কানপুরে বাস করতেন। তার ছেলে মেয়েদের মধ্যে সবচেয়ে ছোট হরপ্রীত ছিল বেশ সুন্দরী, মেধাবী এবং অত্যন্ত প্রাণবন্ত। 2023 সালের ডিসেম্বর মাসে হরপ্রীতের এনগেজমেন্ট ঠিক হয়। সে কারণে হরপ্রীত ডিসেম্বর মাসের 9 তারিখের রাতে এনগেজমেন্টের কেনাকাটা করার জন্য দিল্লি যাওয়ার সিদ্ধান্ত নেয়। দিল্লির উদ্দেশ্যে রাতে একা তার মেয়ে বেরিয়ে যাওয়ার জন্য হরপ্রীতের বাবা গুরুবচন সিং একটু চিন্তিত ছিলেন। তিনি রাত 12টার সময় মেয়ের খবর নেওয়ার জন্য হরপ্রীতের মোবাইলে ফোন করে দেখেন যে তার ফোন সুইচ অফ। তিনি ভাবেন মেয়ে হয়তো ট্রেনে ঘুমিয়ে পড়েছে, সে কারণে তিনি আর ফোন করেন না। কিন্তু দুশ্চিন্তায় রাতে ঘুমোতেও পারেন না। পরের দিন খুব সকালে তিনি আবার তার মেয়ে হরপ্রীতের মোবাইলে ফোন করেন, কিন্তু তখনও তার ফোনটি সুইচ অফ পান। অজানা আশঙ্কায় তার বুক কেঁপে ওঠে। তিনি দিল্লিতে থাকা তার ছেলে সুরেন্দ্র সিংকে ফোন করেন। সুরেন্দ্র সিং তার বাবাকে জানায় যে তার বোন তখনও তার কাছে পৌঁছয়নি এবং সে তার খোঁজে তৎক্ষণাৎ বেরিয়ে পড়ছে। যত তাড়াতাড়ি সম্ভব সুরেন্দ্র সিং নিউ দিল্লি রেলওয়ে স্টেশনে পৌঁছয়। স্টেশনের সমস্ত জায়গায় তন্ন তন্ন করে খুঁজেও সে তার বোনকে দেখতে পায় না। তখন তার মনে হয় হয়তো তার বোন তার প্রেমিক যুবরাজ সিংয়ের সাথে দেখা করতে চলে গেছে। সে যুবরাজ সিংকে ফোন করে। যুবরাজের সাথে কিছুক্ষণ কথা বলার পরে সুরেন্দ্র বুঝতে পারে যে হরপ্রীত দিল্লি আসছে, এই খবরটাই যুবরাজ জানত না। প্রচণ্ড অবাক এবং চিন্তিত হয়ে যুবরাজও তাড়াতাড়ি নিউ দিল্লি স্টেশনে সুরেন্দ্র সিংয়ের সাথে হরপ্রীতকে খোঁজার জন্য চলে আসে। কিন্তু দুজনে মিলে অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরেও হরপ্রীতকে পাওয়া যায় না। এদিকে গুরুবচন সিং মুহূর্তে মুহূর্তে ছেলে সুরেন্দ্রকে ফোন করে মেয়ের কোনো খোঁজ পাওয়া গেল কিনা সেই খবর নিচ্ছিলেন। সকাল গড়িয়ে দুপুর গড়িয়ে সন্ধে হলো, কিন্তু হরপ্রীতের কোনো খবরই তার বাবা আর দাদা পেল না। তখন তার বাবা গুরুবচন কানপুর জিআরপি পুলিশ স্টেশনে যান। সেখানে তিনি তার মেয়ের নিখোঁজ হওয়ার ব্যাপারে সব কথা জানিয়ে যখনই নিখোঁজের ডায়েরি করতে যান, তখন অফিসার কোনো গুরুত্বই দেন না। তিনি বলেন, আপনার মেয়ে সাবালিকা হয়তো কোনো বন্ধুর সাথে কোথাও ঘুরতে গেছে, ঠিক সময়ে ফিরে আসবে, আপনি নিশ্চিন্তে বাড়ি যান। জিআরপি পুলিশ স্টেশনে মেয়ের নিখোঁজের খবর ডায়েরি করতে না পেরে গুরুবচন সিং এবং তার স্ত্রী দুজনেরই চিন্তা আরও বেড়ে যায়। এমনিতেও শিখ গোষ্ঠীর মানুষরা খুবই ধার্মিক হয়ে থাকেন এবং তাদের মধ্যে একতাও ভীষণভাবে থাকে। তারা গুরুদ্বারার মাধ্যমে বিভিন্ন রকমের সমাজসেবামূলক কাজকর্ম করে থাকেন। তো বিভিন্ন গুরুদ্বারার মাধ্যমে এই খবরটা ছড়িয়ে পড়ে যে গুরুবচন সিংয়ের মেয়ে হরপ্রীত নিখোঁজ। কিন্তু জিআরপি পুলিশ স্টেশনে এই বিষয়ে কোনো অভিযোগই নেয়নি। এদিকে 9 তারিখ থেকে 11 তারিখ হয়ে যায়, কিন্তু হরপ্রীতের কোনো খবর পাওয়া যায় না। 11 তারিখ দুপুরবেলা গুরুবচন সিং তার সম্প্রদায়ের কিছু মানুষকে নিয়ে কানপুরের জিআরপি অফিসে পৌঁছন। এত মানুষের চাপে জিআরপি পুলিশ স্টেশনের ইনচার্জ হরপ্রীতের নিখোঁজের ডায়েরি করে, কিন্তু তারপরে সবাই মিলে পুলিশের কাছে কানপুর রেলওয়ে স্টেশনের সিসিটিভি ফুটেজ দেখতে চায়। কিন্তু পুলিশ প্রথমে অস্বীকার করে সিসিটিভি ফুটেজ দেখাতে। পরে এত মানুষের চাপের সামনে পুলিশ আবারও নতি স্বীকার করে এবং সিসিটিভি ফুটেজ দেখা হয়। সেখানে একটা অবাক করা তথ্য পাওয়া যায়। দেখা যায় হরপ্রীত কানপুর স্টেশন থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে এবং তারপর সে কোন দিকে গেছে কিছুই বোঝা যাচ্ছে না। এখান থেকে একটা জিনিস পরিষ্কার হয় যে হরপ্রীত দিল্লি যায়নি। গুরুবচন সিং জওহরনগরের বাসিন্দা ছিলেন। এই এলাকাটি নাজিরাবাদ পুলিশ স্টেশনের অন্তর্গত ছিল।
11ই ডিসেম্বর বিকেল 5টার সময় তিনি নাজিরাবাদ পুলিশ স্টেশনে গিয়ে তার মেয়ের নিখোঁজ হওয়ার ডায়েরি করেন এবং সেই থানার ইনচার্জ অত্যন্ত গুরুত্ব সহকারে হরপ্রীতের নিখোঁজ ডায়েরিটি করেন। তিনি গুরুবচন সিংকে কথাও দেন যে খুব গুরুত্ব দিয়ে তিনি তার মেয়ের নিখোঁজ হওয়ার বিষয়টি দেখবেন। এরপরে আরও প্রায় 2 দিন কেটে যায়, কিন্তু হরপ্রীতের কোনো রকম খবর পাওয়া যায় না। এদিকে 13ই ডিসেম্বর দুপুর 3টের সময় আর একটা ঘটনা ঘটে। কানপুরের মহারাজপুর থানার পুলিশ হাইওয়ের পাশে ঝোপঝাড়ের মধ্যে একজন তরুণীর মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহের আশপাশ থেকে তল্লাশি করে পুলিশ এমন কিছুই পায়নি যেখান থেকে এই মৃতদেহের পরিচয় উদ্ধার করা যায়। কিন্তু মৃতদেহ দেখে পুলিশ একটা ব্যাপারে স্পষ্ট বুঝতে পারছিল যে এই তরুণীর হত্যা কয়েকদিন আগেই হয়েছে। মৃতা তরুণীর পরিচয় উদ্ধার করতে না পেরে মহারাজপুর থানার পুলিশ ইন্টারনেটের মাধ্যমে কানপুর এবং তার আশেপাশের সমস্ত এলাকার পুলিশ স্টেশনে এই মৃতদেহ উদ্ধারের খবরটি ছড়িয়ে দেয়। নাজিরাবাদ থানার ইনচার্জের খবরটি জানার পরে মনে হয় একবার খোঁজ নেওয়া দরকার, কারণ তার কাছেও এক তরুণীর নিখোঁজের ডায়েরি করা হয়েছিল একদিন আগেই। তিনি হরপ্রীতের বাবা গুরুবচন সিংকে নিয়ে যতটা তাড়াতাড়ি সম্ভব মহারাজপুর থানায় পৌঁছন। মৃতদেহটি দেখার পরে গুরুবচন সিং কান্নায় একেবারে ভেঙে পড়েন। তখনই নাজিরাবাদ থানার ইনচার্জ বুঝতে পারেন যে এই মৃতদেহটি গুরুবচন সিংয়ের মেয়ে হরপ্রীতের। মাত্র কয়েকদিনের মধ্যেই যে মেয়েটির বিয়ে হওয়ার কথা ছিল, তার মৃত্যুর খবরে পরিবার, আত্মীয় স্বজন সবার মাথায় একেবারে আকাশ ভেঙে পড়ে। এদিকে মৃতদেহ উদ্ধারের ঘটনাস্থলে পুলিশের সমস্ত উচ্চ পদস্থ কর্তারা পৌঁছন এবং দ্রুত তদন্তের কাজ শুরু হয়। এই তদন্তের কাজে পুলিশ কুকুরও ব্যবহার করে, কিন্তু কোনো রকম সূত্র পাওয়া যায় না। প্রাথমিক তদন্তের পরে হরপ্রীতের মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়। তার হত্যার খবরটি শিখ সম্প্রদায়ের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ে এবং মানুষের মনে প্রচণ্ড ক্ষোভের সৃষ্টি হয় পুলিশের গাফিলতির কারণে। দলে দলে শিখ সম্প্রদায়ের মানুষ যে হসপিটালে ময়না তদন্ত হচ্ছিল সেখানে পৌঁছয় এবং পুলিশের গাফিলতির অভিযোগে বেলা 12টা নাগাদ তীব্র প্রতিবাদ করতে থাকে। শিখ সম্প্রদায়ের এই বিক্ষোভের খবরে পুলিশের উচ্চ পদস্থ কিছু কর্তাও যেখানে হরপ্রীতের ময়না তদন্ত হচ্ছিল সেখানে এসে পৌঁছন। তার বাবা গুরুবচন সিং অভিযোগ করেন যে পুলিশ যদি একটু সক্রিয় হতো তাহলে আজকে তার মেয়ে জীবিত থাকতো। তিনি থানায় গিয়ে অনেক কাকুতি মিনতি করার পরেও তার নিখোঁজ মেয়েকে খুঁজে দেওয়ার দায়িত্ব কিন্তু পুলিশ নেয়নি। শিখ সম্প্রদায়ের মানুষের তীব্র বিক্ষোভের মধ্যেই হরপ্রীতের ময়নাতদন্ত শেষ হয়। তারপর তার মৃতদেহ তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়, কিন্তু শেষকৃত্যের সময় পুলিশের কড়া প্রহরা ছিল, কারণ শিখ সম্প্রদায়ের মধ্যে প্রতিবাদের মাত্রা আস্তে আস্তে তীব্র হচ্ছিল। তাছাড়াও 13ই ডিসেম্বরে তার এনগেজমেন্ট হওয়ার কথা ছিল, অথচ এই দিনই তার শেষকৃত্য সম্পন্ন হয়। এই কারণে তার শেষ যাত্রায় অসংখ্য মানুষ জড়ো হয়েছিল। এই মামলায় ইনভেস্টিগেটিং অফিসার ছিলেন অপর্ণা গুপ্ত। এই মামলাটি নিখোঁজের মামলা থেকে পরিবর্তন করে হত্যার মামলা হিসেবে অভিযোগ দায়ের করা হয়। তিনি অত্যন্ত দায়িত্ব সহকারে মামলাটির তদন্ত করছিলেন এবং সেই কাজে সাহায্য নেওয়ার জন্য তিনি একটি টিমও গঠন করেন। তদন্তের প্রয়োজনে একসময় তিনি হরপ্রীতের বাবা গুরুবচন সিংয়ের সাথেও কথা বলেন। তিনি অফিসারকে জানান 13ই ডিসেম্বর 2023 সালে হরপ্রীত কৌরের তার প্রেমিক যুবরাজ সিংয়ের সাথে এনগেজমেন্ট হওয়ার কথা ছিল। হরপ্রীতের হবু বর যুবরাজ সিং দিল্লির বাংলা শাহী গুরুদ্বারে ক্লার্কের পদে কাজ করে। তার এনগেজমেন্টের কেনাকাটা করার জন্য 9ই ডিসেম্বর 2023 সালের রাতে হরপ্রীত কানপুর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়। দিল্লিতে হরপ্রীতের দাদা ও বৌদি থাকত, সে কারণে কেনাকাটা শেষ করে দাদা বৌদির সাথে দেখা করে বাড়ি ফেরার পরিকল্পনা সে করে বেরিয়েছিল। এতটা শোনার পরে পুলিশ জানতে চায় হরপ্রীতের হত্যার পরে কি যুবরাজ তাদের সাথে দেখা করতে কানপুরে এসেছে। এই মুহূর্তে তাদের পরিবারের সাথে যুবরাজ কেমন আচরণ করছে। এই কথার উত্তরে গুরুবচন সিং জানান 12ই ডিসেম্বরে শেষ তার সাথে কথা হয়েছিল। তারপর যুবরাজ কোনো রকম তাদের সাথে যোগাযোগ রাখেনি।
এমনকি তার ফোনটাও সে সুইচ অফ করে রেখেছে। যুবরাজের এরকম আচরণ পুলিশের মনে সন্দেহের সৃষ্টি করে। হবু স্ত্রীর এরকম নির্মমভাবে হত্যার কথা জেনেও সে কি করে একবার কানপুরে তার হবু স্ত্রীর পরিবারের সাথে দেখা করতে এলো না? বিশেষ করে যুবরাজ সিংয়ের মোবাইল ফোন সুইচ অফ করে রাখার বিষয়টা পুলিশকে বেশ ভাবিয়ে তোলে। হরপ্রীত বাড়ি থেকে কানপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত এসেছিল, কিন্তু সে দিল্লি যায়নি। এই কারণে পুলিশ মনে করে কানপুর রেলওয়ে স্টেশনের সিসিটিভি ফুটেজ আর একবার ভালো করে দেখা উচিত। হতে পারে সেখান থেকে এই হত্যার কোনো সূত্র পাওয়া যেতে পারে। যথারীতি সিসিটিভি ফুটেজে দেখা যায় যে হরপ্রীত দিল্লিগামী ট্রেনে না চড়ে কানপুর স্টেশন থেকে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে। এখান থেকে বিশেষ কোনো সূত্র না পেয়ে পুলিশ রেলওয়ে স্টেশনের লাগোয়া বাজার হরিশগঞ্জের সিসিটিভি ফুটেজ দেখে। এখান থেকে পুলিশ তদন্ত এগোনোর মতো ভীষণ গুরুত্বপূর্ণ কিছু তথ্য পায়। সিসিটিভি ফুটেজে 9 ডিসেম্বর রাতে হরিশগঞ্জ বাজার এলাকায় একটি গাড়িতে হরপ্রীতের সাথে আরও 3 জনকে পুলিশ বসে থাকতে দেখে। গুরুবচন সিংকে এই ফুটেজ দেখানোর পরে তিনি ভীষণভাবে চমকে ওঠে, কারণ এই 3 জনের মধ্যে একজন ছিল তার হবু জামাই যুবরাজ সিং। সঙ্গে থাকা বাকি 2 জনকে তিনি চেনেন না বলেই পুলিশকে জানান। এরপরে পুলিশ যুবরাজ এবং হরপ্রীতের কল ডিটেলস রেকর্ড চেক করে। 9 ডিসেম্বর রাতে যুবরাজ এবং হরপ্রীতের মধ্যে অনেকবার কথা হয়েছিল, এমনকি তার মোবাইলের শেষ মেসেজটিও যুবরাজকে পাঠিয়েছিল। কিন্তু যুবরাজ হরপ্রীতের সাথে অন্য একটি নাম্বার থেকে কথা বলেছিল, সে কারণে পুলিশের যুবরাজ পর্যন্ত পৌঁছতে এতটা সময় লাগলো। পুলিশের বুঝতে সময় লাগে না যে অত্যন্ত ধূর্ত যুবরাজ সিং তার বন্ধুদের সাথে নিয়ে হরপ্রীতকে হত্যা করেছে। কিন্তু যাকে সে অল্প কয়েকদিনের মধ্যে বিয়ে করতে যাচ্ছিল, কি কারণে সে তাকে হত্যা করলো? এবার এই প্রশ্নের উত্তর খুঁজতে পুলিশ বারাটোল টোল প্লাজায় পৌঁছয়, কারণ এই রাস্তা দিয়ে দিল্লি এবং আগ্রায় যাওয়া যায়। টোল প্লাজায় তদন্ত করে পুলিশ দেখতে পায় দিল্লির নাম্বারের একটা ট্যাক্সি 9 ডিসেম্বর রাত 8টার পরে কানপুরের দিকে গেছিল এবং রাত 12:30টার পরে সেই ট্যাক্সিটি আবার দিল্লির দিকে বেরিয়ে যায়। তারপর আবারও গাড়িটি কানপুরের দিকে যায় এবং ভোর রাতে 4টের আশেপাশে গাড়িটি সর্বশেষ দিল্লির দিকে চলে যায়। ঘন্টা 7-এর মধ্যে সেই গাড়িটি বারাটোল টোল প্লাজা মোট 4 বার ক্রস করেছিল। আরটিও অফিস থেকে সেই গাড়ির তথ্য পেয়ে পুলিশ জানতে পারে যে গাড়িটি সুখবিন্দর সিং নামক এক ব্যক্তির নামে রয়েছে। যুবরাজ সিং পাঞ্জাবের অমৃতসর জেলার ঝুকাও নামক এক গ্রামের বাসিন্দা। এই গ্রামেরই অন্য এক বাসিন্দা যার নাম সুখচেন সিং, সে যুবরাজ সিংয়ের বন্ধুও। এই হত্যাকাণ্ডে পুলিশ সেই সুখচেন সিংয়ের যুক্ত থাকার বিষয়েও জানতে পারে এবং পুলিশ এদেরকে গ্রেপ্তার করার জন্য পরিকল্পনা করে। 15 ডিসেম্বর 2023 সালে পুলিশ দিল্লির বাংলাশাহী গুরুদ্বারে যুবরাজ সিংকে গ্রেপ্তার করতে গিয়ে জানতে পারে যে সে ডিসেম্বর মাসের 5 তারিখ থেকেই কাজে আসছে না। অমৃতসর জেলার ঝুকাও গ্রামে গিয়েও পুলিশ যুবরাজ এবং তার বন্ধু সুখচেনকে পায় না, কিন্তু হত্যার কাজে ব্যবহৃত গাড়িটির মালিক সুখবিন্দর সিংকে পুলিশ গ্রেপ্তার করে দিল্লিতে নিয়ে আসে। তার গাড়ি থেকে মৃত হরপ্রীত সিংয়ের ট্রলি ব্যাগ এবং মোবাইল ফোনটিও পুলিশ উদ্ধার করতে পারে। পুলিশি কায়দায় জেরা করার পরে সুখবিন্দর সিং হরপ্রীতের হত্যায় তার জড়িত থাকার কথা স্বীকার করে নেয়। সে জানায় হরপ্রীত হত্যার ষড়যন্ত্র তার হবু বর যুবরাজ এবং তার বন্ধু সুখচেন মিলে করেছিল। সরাসরিভাবে সে এই হত্যায় যুক্ত ছিল না, সে শুধু তার গাড়িটি ব্যবহার করতে দিয়েছিল। এই এত দূর পর্যন্ত তদন্ত করেও কিন্তু পুলিশ জানতে পারেনি কেন যুবরাজ তার হবু স্ত্রীকে হত্যা করল। সুখবিন্দরকে করা জেরার পরে পুলিশ সেই বিষয়ে বিশদে তথ্য পায়। ভাই বোনেদের মধ্যে সবচেয়ে ছোট হরপ্রীত পড়াশুনোতে যেমন ভালো ছিল, তেমনি দেখতেও সুন্দর ছিল। হরপ্রীতের একজন দাদা দিল্লির চাঁদনি চকে পরিবার নিয়ে বসবাস করত। সেই কারণে হরপ্রীত মাঝে মধ্যেই দিল্লিতে দাদার বাড়ি ঘুরতে যেত এবং ধর্মীয় আচরণবিধি পালন করার জন্য সে বাংলাশাহী গুরুদ্বারেও যেত। এখানেই হরপ্রীতের সাথে যুবরাজের পরিচয় হয়। তারপরে বন্ধুত্ব এবং পরে সেই সম্পর্ক
গভীর প্রেমের সম্পর্কে পরিণত হয়। কিছুদিন পর হরপ্রীত যুবরাজকে বিয়ে করার জন্য চাপ দিতে থাকে, কিন্তু সে জানতো না যুবরাজ আগে থেকেই বিবাহিত এবং এক সন্তানের পিতা ছিল। তার পরিবার অমৃতসর জেলার ঝুকাও গ্রামে বাস করত এবং সে কর্মসূত্রে দিল্লিতে বাস করত। বাংলা শাহী গুরুদ্বারে যুবরাজের মা বাবাও থাকত এবং কাজকর্ম করত, কিন্তু যুবরাজ তার বিবাহিত থাকার কথা, তার মা বাবার কথা সমস্ত কিছু প্রথম থেকেই হরপ্রীতের কাছে গোপন রেখেছিল। যেহেতু হরপ্রীত যুবরাজকে বিয়ের স্বপ্ন দেখেছিল, সে কারণে সে তার সম্পর্কের কথা তার বাবা মা এবং দিল্লিতে থাকা দাদা সুরেন্দ্রকেও জানিয়ে দিয়েছিল। একবার সুরেন্দ্রর অসুস্থতার সময় হরপ্রীত এবং তার বাবা মা দিল্লিতে তার কাছে আসে। সেই সময় যুবরাজও তাদের বাড়িতে তার অসুস্থ দাদাকে দেখতে যায়। তখনই হরপ্রীত যুবরাজের সঙ্গে তার মা বাবার পরিচয় করিয়ে দেয়। হবু জামাই হিসেবে যুবরাজকে তার মা বাবার পছন্দ হয়ে যায়। তারা হরপ্রীতের সাথে যুবরাজের বিয়ের জন্য রাজিও হয়ে যায়। কিন্তু এর কয়েকদিনের মধ্যেই কোনোভাবে হরপ্রীত জানতে পেরে যায় যে যুবরাজ সিং আগে থেকে বিবাহিত এবং সে এক সন্তানের পিতা। এরপরে খুব স্বাভাবিকভাবেই তাদের মধ্যে তুমুল অশান্তি হয়, কিন্তু যুবরাজ খুবই ধূর্ততার সাথে হরপ্রীতের কাছে ক্ষমা চেয়ে তার ভুল স্বীকার করে নিয়ে সে সেই সময় তাকে বোঝাতে সক্ষম হয়। এদিকে যুবরাজের প্রতি গভীর প্রেমে অন্ধ হরপ্রীত এত কিছু জেনেও সে তার পরিবারকে কিছু জানায় না এবং যুবরাজকে বিয়ে করে সংসার করার স্বপ্ন দেখতে থাকে আর তাকে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করার জন্য প্রবল চাপ দিতে থাকে। হরপ্রীতের ভয় ছিল যুবরাজ বিবাহিত জেনে গেলে তার বাবা মা তাদের বিয়ে নিয়ে প্রবল আপত্তি করবে। সে কারণে সে তার বাবা মাকেও দ্রুত তাদের বিয়ের দিন স্থির করার জন্য চাপ দিতে থাকে। এদিকে যুবরাজ কোনোভাবেই হরপ্রীতকে বিয়ে করতে চাইছিল না, সে কারণে সে তাকে নানাভাবে বোঝানোর চেষ্টা করছিল। কিন্তু হরপ্রীত তাকে ভয় দেখায় যে বাংলা শাহী গুরুদ্বারে সব সত্যি কথা বলে সে তার চাকরি খেয়ে নেবে আর তার পরিবারকে তাদের বিষয়ে সব জানিয়ে দেবে। প্রবল চাপের মুখে যুবরাজ বিয়ের জন্য রাজি হলেও সে মনে মনে ঠিক করে নেয় যে সে হরপ্রীতকে হত্যা করবে। এরপর তার দুজন বন্ধুকে টাকা দেওয়ার প্রতিশ্রুতি করে তার হবু স্ত্রীর হত্যার কাজে সাহায্য চায় এবং তার বন্ধুরাও রাজি হয়ে যায়। ঠিক হয় দিল্লিতে থাকা বন্ধু সুখবিন্দরের গাড়ি, যেটা সে ট্যাক্সি হিসেবে চালায়, সেটাকেই হত্যার কাজে ব্যবহার করা হবে। সমস্ত পরিকল্পনা করার পরে যুবরাজ হরপ্রীত এবং তার পরিবারের সাথে খুব স্বাভাবিক ব্যবহার করতে থাকে, যাতে তাদের মনে কোনো রকম সন্দেহের সৃষ্টি না হয়। 9 ডিসেম্বর সকাল 11টার সময় যুবরাজ তার দুজন বন্ধুকে নিয়ে দিল্লি থেকে কানপুরের উদ্দেশ্যে রওনা দেয়। সে তার নিজের মোবাইল ফোনটি দিল্লিতেই রেখে আসে, যাতে তার লোকেশন পুলিশ ট্রেস করতে না পারে, এবং তার বন্ধুর ফোন থেকে সে হরপ্রীত এবং তার মায়ের সাথে কথা বলতে থাকে। কথার ফাঁকে সে হরপ্রীতের কানপুর থেকে দিল্লি যাওয়ার সময় জেনে নেয়। তারপর কানপুর রেলওয়ে স্টেশনের কাছে গাড়ি নিয়ে তার জন্য অপেক্ষা করতে থাকে। হরপ্রীত কানপুর স্টেশনে পৌঁছলে যুবরাজ বন্ধুর মোবাইল ফোন থেকে ফোন করে তাকে ডেকে স্টেশনের বাইরে আসতে বলে। স্টেশনের বাইরে যুবরাজকে দেখে হরপ্রীত অবাক হয়ে যায়। তখন যুবরাজ তাকে জানায় সে তাকে নিতে এসেছে। কোনো এক দুর্বোধ্য কারণে হরপ্রীত তার মা বাবাকে এটা জানায় না যে সে ট্রেনে নয়, যুবরাজের সাথে গাড়িতে দিল্লি যাচ্ছে। হরপ্রীতকে নিয়ে যুবরাজ সেখান থেকে গোবিন্দনগর নামক একটা জায়গায় একটা হোটেলে পৌঁছয়। তারা 4 জন মিলে সেখানে খাবার খায় এবং এই সময়ে কোনো এক ফাঁকে হরপ্রীতের অজান্তে তার কোল্ড ড্রিঙ্কসে যুবরাজ ঘুমের ওষুধ মিশিয়ে দেয়, যার ফলে হরপ্রীত গাড়িতে বসেই প্রায় অজ্ঞান হয়ে যায়। গাড়িতে যুবরাজ এবং তার বন্ধু সুখচেন মদ্যপান করে। সেই সময় সে তার দুজন বন্ধুকে তার হবু স্ত্রী হরপ্রীতকে শারীরিকভাবে শোষণ করার কথাও বলে, কিন্তু তার বন্ধুরা রাজি হয় না। এদিক ওদিক অনেকক্ষণ ঘোরার পরে প্রায় রাত 1:30টার দিকে মহারাজপুর থানা এলাকায় তিওয়ারিপুর নামক একটি গ্রামের কাছে একটি নির্জন জায়গায় 2 বন্ধুকে হরপ্রীতের হাত পা চেপে ধরতে বলে যুবরাজ তার গলা টিপে তাকে হত্যা করে
এরপর তার মৃতদেহ একটি ঝোপের মধ্যে ফেলে তারা আবার দিল্লির দিকে রওনা হয় এবং তার পরের দিন সে হরপ্রীতের দাদার সাথে মিলে হরপ্রীতকে খোঁজার চেষ্টার অভিনয়ও করে যায়। 17ই ডিসেম্বর পুলিশ কানপুরের ম্যাজিস্ট্রেট কোর্টে সুখবিন্দর সিংকে পেশ করে। তখন পর্যন্ত যুবরাজ এবং তার বন্ধু সুখচেন ফেরার ছিল। এই ঘটনার 11 মাস পরে 22শে নভেম্বর 2024 সালে পুলিশ যুবরাজ এবং তার বন্ধু সুখচেনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এটাই ছিল আজকের আড্ডার আসরের কাহিনী। এই ঘটনা থেকে একটি বিষয় শিক্ষণীয়, সেটা হলো যে ব্যক্তি একবার বিশ্বাসঘাতকতা করে সেই ব্যক্তিকে দ্বিতীয়বার বিশ্বাস করা উচিত নয়। এই কাহিনী সম্পর্কে তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করে অন্য সবাইকেও এরকম একটি ভয়ঙ্কর ঘটনার কথা জানার সুযোগ করে দিও। ফেসবুকে দেখলে প্লিজ ফলো করো, আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করো। দেখা হবে আড্ডা ব্লগারের নতুন একটা পর্বে। এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি দীপান্বিতা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।